সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা 50। মোর জীবনে এক বিচ্ছেদের অধ্যায় তুমি, যা লিখতে চায় না বহুবার, কলমের কালি ফুরিয়ে যায় অথচ বলি ফুরায় না কবু কহেনবার। তোমারে নিয়া দেখতে চাই এক রংধনুর 7 রং, তুমি কি হবা না আমার কহন শাখা। নিশিরাত শুনশান ঘুমন্ত প্রকৃতি, স্তব্ধ ছায়ায় চাঁদের এক ফালি ঝলক, ঝিঝি পোকার ঝিঝি শব্দ। রাস্তায় বয়ে চলেছে আঁকাবাঁকা মেঠো পথ থেকে। কবে কেথাও এই পথ ধরে হাঁটবে, এই বিষাদ যন্ত্রণায় মুখ থুবড়ে পড়বে। গঙ্গানি শব্দ শোনা যায় হাসপাতালের কক্ষ থেকে, তবে কংক্রিটের দেওয়াল ভেদ করে তাও বাহিরে পৌঁছাচ্ছে না। দ্বাদশী গলা জড়িয়ে অবরোধী কান্দায় চলছে তার মা, তবে দ্বাদশীর মস্তিষ্ক তার পরিচয় জানতে ব্যস্ত। শরীরে এক ফোঁটা শক্তিও নেই যে শোয়া থেকে একটু নড়বে, তবুও চেষ্টার সাধ্য নড়াচড়া করতেও তৎপরাত দেখে ডক্টর সাহেব ওকে শান্ত করতে চাইলেন, আওড়ালেন, তুমি নড়াচড়া করো না, ভয় পাওয়ার কিছু নেই। এই যে দেখছো, এরাই তোমার পরিবার, ইনি হচ্ছে তোমার মা, উনি হচ্ছে তোমার বাবা, আর তোমার নাম হচ্ছে আরুনা খান ওহুজান। তুমি স্কুলের ছাদ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছো, তাই তোমার স্মৃতিশক্তি চলে গেছে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। কিন্তু হুতা মানতে নারাজ, চঞ্চল মন অথচ তার শূন্য মস্তিষ্ক। তাই ডক্টর বাধ্য হয়ে ওকে ঘুমের ওষুধ ইনজেক্ট করলো পুনরায়, যেন আর ছটফটানি না করে, শরীরে তো ব্যাঘাত ঘটতে পারে। আজমল খান ছোট্ট বড় সবাইকে বাহিরে ফিরে যাবার নির্দেশ দিলেন, অনেক রাত হয়ে গেছে। হাসপাতালে শুধু আজমিন খান থাকবে আজ সাথে, নিরাপত্তা রক্ষিত আছেই। বাড়ির সবাই মহলে ফেরার জন্য প্রস্তুত নিল, তবে ওহুরা মিজান বেশ কাতর হয়ে পড়েছে, তিনিও মেনে নিতে পারছেন না এই নিষ্ঠুর সত্যি। তাকে আলিনা খান আরও কয়েকজন মিলে বুঝ দিচ্ছেন, তবে ডক্টর সবাইকে সান্ত্বনা দিচ্ছে এই বলে যে ওহুর স্মৃতিশক্তি একটা খুবই কম প্রতিক্রিয়া, যার আঘাতের তুলনায় আরো বড় কিছু হতে পারত, এমনকি ওহু কোমায়ও চলে যেতে পারত। ভাগ্য ভালো যে ওহুর শুধু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সবাই এই ভাবনা ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। ছোট্ট নিহাও খুব মন খারাপ করেছে, এসব কিছু বুঝতে না পারলেও এটা ঠিকই বুঝতে পারছে তার আদরে বোন তাকে ভুলে গেছে। সবাই একে একে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে চড়ে বসলো, তবে আলিনা খানের চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। তিনি অব্রকে খুঁজছেন, তবে আজমল খানের ভয়ে কিছু বলতে পারছে না আজ। রাতে 1:35, রূপার থালার মতো চাঁদ আলো ছড়িয়েছে প্রকৃতিতে, অন্ধকার রাত্রি আলোতে ভরিয়ে দিয়েছে সবকিছু। তবে কারো জীবন যেন এই রাত্রির অমাবস্যা চাঁদের ন্যায় অন্ধকার করে দিয়েছে। শীতের তীব্রতা তার বুক ফেটে যাচ্ছে, নিস্তবতা রজনী, রাস্তা ফাঁকা, পুরো অমানবীয় শূন্য। এক হাতে গাড়ি স্টিয়ারিং ঘোরাচ্ছে, আরেক হাতে ছাদের মদের বোতল রয়েছে তার। এরকম মন ভরা মন এরকম ভাবে আঁকাবাঁকা পথে এগিয়ে চলেছে। 20 বছরের তরুণ যুবক, অন্তরিক্ষে থাকবে তরুণের ছোঁয়া, প্রাণবন্ত মন শরীর। আজ সেই তরুণের মনে নেমে এসেছে বিষাদের ছায়া, চোখ পরত ছলদ, লাল রঙের মতোই টকবক করছে, নেশা চড়েছে ভীষণ, যার দরুন আখি চুকুল বিভৎস রক্তিম বর্ণ ধারণ করেছে অব্রর। তবুও যেন ওহুর স্মৃতি যে এইটুকুর জন্য ভুলতে পারছে না। এই চরম নেশার ঘরেও ওহুর সংলাপ যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারংবার। মনে পড়ছে না এই সে নিজের, এটা কি হয় নাকি? 1-2 কথা তো নয়, পুরো 12 বছর, এত এত স্মৃতির পাহাড়, এত এত স্বপ্ন কিভাবে ধূলিসাৎ করে দিতে পারে অব্র? সে তো ভালোবাসে ওকে, এই ভালোবাসা 1-2 দিনের তৈরি না, 12টা বছরের অনুভূতির মাঝে এই পবিত্র অনুভূতি সযত্নে লুকিয়ে রেখেছে অব্র। গাড়ি স্টিয়ারিং বারবার ঘোরাচ্ছে আর এসবই ভাবছে। কপালে কয়েকবার থাপ্পড় মেরেছে, ভীষণ আফসোস করছে সে নিজের ভাগ্যের জন্য। ইতিমধ্যে 2 বোতল শেষ করে ফেলেছে, আর 1 বোতল আছে, সেটাও শেষের পর্যায়ে। অব্র এর আগে কখনো ড্রিঙ্কস করেনি, বারবার শুধু বকেছে নিজের মাতাল অবস্থাকে। অস্পষ্ট করণে কুহরে, শালা আমার সাথে কেন এমন হয়? আমি তো ভালোবাসি ওরে, আমার না ভুললে কি এমন হইতো? আমি তোরে ছাড়া বাঁচতেও পারবো না। ওপরালা কি তা জানে না? তাহলে আমার সাথে কেন এমন হইল? এর পরিবর্তে আমারে মাইরা ফালাইলেও তো পারতো। এই বলে অব্র অট্টহাসিতে মেতে উঠল। টক টক করে মদ গিলেছে শুধু।
চোখের পরিচ্ছদ লাল বর্ণে টকবক করছে, নেশা চড়েছে ভীষণ, যার তরুণ আখি যুগল বিভৎস রক্তিম বর্ণ ধারণ করেছে অব্রর। তবুও যেন অহুর স্মৃতি যে একটুর জন্য ভুলতে পারছে না। এই চরম নেশার ঘরেও অহুর সংলাপ যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারংবার। মানাতে পারছে না নিজেকে। এটা কি হয় নাকি? এই দুদিনের কথাই তো নয়, পুরো 12 বছর কিভাবে শেষ হয়ে গেল। গাড়ি স্টিয়ারিং বারবার ঘোরাচ্ছে আর এসব ভাবছে, আফসোস করছে সে। গাড়ির দরজা খুলে হেলতে দুলতে বাহিরে নামে অব্র। রাগে শরীর গিজগিজ করছে অব্রের। চোখ খুলে খিচে রয়েছে গাড়ির জানালা। কাচের মদের বোতল দিয়ে সজোরে বাড়ি মারে, ফলস্বরূপ কাচ ভেঙে শব্দ করে নিস্তব্ধ প্রকৃতি নড়ে বসে। তাতে অব্রেও শান্তি পাচ্ছে না। মাথার চুল মুঠো করে বারবার খিচে ধরেছে। অব্রের মস্তিষ্ক ব্যতীত অন্য কোনো কিছুই অব্রের নিজের আয়ত্তে নেই। আর সেই মস্তিষ্কেও বারবার ভাসছে কাঠবিড়ালি স্মৃতি। রাস্তার দুধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির বৃক্ষরা। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় ভাসছে ফাঁকা পথের দৃশ্য। বসন্তের দামকা হাওয়ায় অব্রর এলোমেলো চুল দুলিয়ে দিচ্ছে। পরনে থাকা সাদা শার্ট শোষ করে উড়ে যাচ্ছে। মাটির স্পর্শ করা পাতা সাদা শার্ট শোষ করে ছুঁয়ে যাচ্ছে। সাথে উড়ছে ধুলোবালি, যা অব্রের চোখে হানা দিচ্ছে। কি সুন্দর দৃশ্য এই প্রকৃতির, আহা! অব্র হেলতে দুলতে এগিয়ে চলেছে। হেঁটে হঠাৎ রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে ধপাস করে নিশ্চিত রাতে দমকা হাওয়া অব্রের শরীরে গোধূলির মতো ছুটে দিয়ে গেল। মুহূর্তেই নিস্তব্ধ প্রকৃতিকে জাগিয়ে তুলে এক গগন বিদারী চিৎকারে। মনের ক্ষোভ আর সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে ওঠে অবুঝ শিশুর মতো। মনের অভিব্যক্ত বুলিগুলো ছুটতে থাকে প্রকৃতির উদ্দেশ্য করে। বাতাসের বেগের সাথে কান্নার বেগও বাড়তে থাকে তার। হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার দিতে থাকে, আমার সাথে কেন এমন হইল আল্লাহ? আমি ওরে ছাড়া কেমনে বাঁচবো? তুমি কও, কেমনে ভুলবো আমি ওর স্মৃতি? আমি পারবো না বেঈমান হইতে। তুই তো আমারে ভুলা গেলি। আমারে দেওয়া কথা তুই রাখতে পারলি না। ওহো, কেমনে পারলি আমারে বলতে? কেমনে? আমার কথা কি তোর একটু মনে পড়বো না? যদি আমার মনে নাই করস, তাইলে আমার জীবনে তুই আইলি কেন? আমারে ধোকা দিলি কেন? কারো কাছে অপ্রকাশিত অভিযোগগুলো অব্রতার স্মৃতির বার্তাকে প্রেরণ করেছে। অবুঝ বালকের মতো এখনো কান্না করেই চলেছে রাস্তার মাঝে বসে। অব্রের কান্নার সাথে তাল মেলাচ্ছে প্রকৃতি নিজের কাতরতা প্রকাশ করতে। ব্যথিত পুরুষকে কিভাবে সামলাবে প্রকৃতি? নিজের প্রিয়বতীর কাছ থেকে পাওয়া আঘাতের তাড়না আর্তনাদ করে চলেছে মৃত্যুর পথযাত্রী মানুষের মতোই। বেশ খানিক সময় বাদে চোখ মুখ ঢলে পানি মুছে দিল অব্র। বসা থেকে উঠে আবারও হেলতে দুলতে হাঁটতে লাগলো পাগলের মতো। অনেকখানি পথ হাঁটার পর রাস্তার পাশে এক টং দোকান থেকে সিগারেট কিনলো, সাথে লাইটারও। এই প্রথমবারের মতো অব্রের ঠোঁটে সিগারেটের স্পর্শ পড়ল। সিগারেটে কয়েকটা টান দেওয়ার পর কাশতে কাশতে বুক ব্যথা হয়ে গেল, তবুও সে থামলো না। এক নাগারে সিগারেট টানতে লাগলো রাস্তার পাশে বসে। হঠাৎ অব্রকার উপস্থিতি টের পেয়ে পেছন ফিরে মৃদু দৃষ্টিতে তাকায়। তাকে চিনতে পারছে না। মাথা চুলকাতে শুরু করলো অস্পষ্ট বর্ণে। হাই রে, কে রে? অব্র, আমি আশাফ। অব্র উচ্চস্বরে হেসে উঠল। বসা থেকে নাচতে নাচতে উঠে দাঁড়িয়ে, চিনি না তো। তুই চিনবি কেমনে? এত ড্রিঙ্কস করলে? চল মহলে চল। এই বলে আশাফ অব্রের হাত টেনে ধরে। তবে অব্র যেতে নারাজ। তবে মাতাল অবস্থায় আশাফের সাথে ধস্তাধস্তি করতে পারল না সে। অব্রেরকে পাজাকোলা করে আশাফ গাড়িতে নিয়ে বসালো। গাড়ির মধ্যে অব্র আশাফকে বকতে থাকে। এক পর্যায়ে কথার মধ্যে ঘুমিয়ে পড়ে অব্র। অতীত দায় দিমে মিটিবে ভবিষ্যৎ, ফেলে আসা স্মৃতি কুড়ে কুড়ে ধ্বংস করবে অনন্ত নিদ্রায়। সেই ব্যথিত মূল্য যোগাবে তাহার অমস্তিষ্ক। খানমহলের প্রতিটি আনন্দের উচ্ছ্বাসে কেটেছে সবার। তবে ইদানিং সেই খুশি কাহারও নজরে নেই। তাই পুরো খান পরিবার জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া। নিজেদের মেয়েকে হারিয়ে ফেলে পুনরায় তবে নতুন অধ্যায়। আজমল খান এর কাছে অব্রর ভার্সিটি থেকে বার্তা এসেছে। ভার্সিটি কর্তৃপক্ষ অব্র ছুটি মঞ্জুর করেনি।
তাই অতি শীঘ্রই অব্রকে ক্লাসে উপস্থিত থাকার আদেশ জারি করা হয়েছে। অভিভাবক হিসেবে আজমল খানের কাছে এই বার্তা পৌঁছেছে। এমনকি অব্রের সন্নিধায় এই কথাবার্তা পৌঁছে দিয়েছে তার কর্তৃপক্ষ। অহুর কিছুটা সুস্থ আছে, তবে তার নিজের পরিচয় জানার জন্য বেশ উদ্বিগ্ন হয়ে রয়েছে সে। অহুর আম্মিজান এবং আব্বা রয়েছে মেয়ের সাথে। অহুর পরিচয় খোলাসা করেছে তারা। উপযুক্ত ভাষায় জন্য একসাথে তোলা ছবিগুলো বের করে দেখাচ্ছে বারংবার। আজমল খান অহুর দুর্ঘটনায় তদন্ত করার জন্য পুলিশ নিয়োগ করেছে, তবে সবশেষে তথ্য অনুযায়ী কোনো কিছু চোখে পড়েনি। সাধারণ দুর্ঘটনা বলেই অখ্যায়িত হয়েছে বিষয়টি, যার দরুন বিদ্যালয় কর্তৃপক্ষ ঝামেলা থেকে বেঁচে গিয়েছে। অহুর স্কুলে সহপাঠীরাও এসেছিল অহুকে দেখতে। আশাফ কাল রাতে অব্রকে মহলে পৌঁছে দিয়ে তার নিজ তালুকদার বাড়িতে চলে গেছে। অব্রর মুখোমুখি হতে চায় না সে। অব্র যে কাল রাতে মদ পান করেছে, অহু মহলে ফিরেছে তা শুধু আলিনা খান আর আশাফই জানে। মহলে পাহারাদারে আলিনা খান কঠোরভাবে নিষেধ করে দিয়েছে, কথা যেন কবু আজমল খানের কানে পৌঁছে না যায়। বেলা গড়িয়ে রাত চলমান, সময় কবু কারোর জন্য অপেক্ষা করে না। যে যার মতো সময় অতিবাহিত করছে, কারো খোঁজ রাখে না কেউ। রাত 9:40 হয়তো বেজেছে। গতকাল রাত 2:50-এর দিকে অব্রকে আশাফ মহলে নিয়ে এসেছে। সেকাল থেকে অব্র এখন অবধি ঘুমোচ্ছে। অনেকবার অব্রর কথা জিজ্ঞেস করেছিল। আলিনা খান কায়দা করে ছেলেকে বাঁচিয়ে দিয়েছে। গভীর ঘুমে রেশ কেটে নিভু নিভু চোখের পাপড়ি চাহনি মেলে তাকায় অব্র। ঘুম পোড়াচ্ছে চোখ জোড়া, মাথা ঝিম ধরে আছে, কপালের আঙুল ডলতে ডলতে শোয়া থেকে আড়মোড়া ভেঙে বসে ওঠে অব্র। নজর বুলায়, ঘড়ির কাঁটার অবস্থান দেখে নড়ে ওঠে সে। মুহূর্তে চোখের ঘুমের রেশ কেটে যায়। এক এক করে কাল ঘটে যায় সব বিষাদময় ঘটনা তার মস্তিষ্কে হানা দেয়। অন্ধকারের মতো কালো ছায়া তার অন্তরে বাসা বাঁধতে শুরু করে। অব্র ভাবতে থাকে কাল মদ্যপান করে আশাফের সাথে গাড়িতে বসেছিল, হয়তো তারপর কিছু মনে নেই অব্রর। তার মানে কি সে পুরো দিন ঘুমিয়ে কাটিয়েছে? হঠাৎ বিছানার পাশে চোখ বুলাতে অব্রের নজরবন্দি হয় আলিনা খানের কান্না মিশ্রিত নয়নমণি। মায়ের চোখে জল টলমল করছে। অব্রের অন্তরাত্মা কেঁপে ওঠে। তৎক্ষণাৎ চোখের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে ফেলে। মায়ের চোখের পানি ঝরার কারণ তো সে নিজেই। কি করে তাকাবে সে মায়ের দিকে? অপরাধ মনে হচ্ছে নিজেকে। পরক্ষণে আলিনা খান ধীর পায়ে হেঁটে অব্রের বিছানার পাশে বসলেন। ছেলের কাঁধে স্পর্শ করে কন্দিত সুরে শুধালেন, এই অব্র, কি হয়েছে তোর বাবা? এই বলে এক প্রকার পাগলামি করছিস তুই? এইরকম করলে চলবে কি করে বল? ঠিক হয়ে যাবে সব। আর কত পাগলামি করবি? হ্যাঁ বাবা। অব্র তার মায়ের কথা শুনে আলতো চাহনিতে তার মায়ের প্রতিচ্ছবি পরখ করে। দেখলো তার মা কাঁদছে। অব্রের সাথে সাথে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। তার মায়ের কান্না তার বুকের ভেতরে কাটা নুনের মতো ছিটা দিচ্ছে। আলিনা খান কাজ ঝেড়ে অব্রের চোল স্পর্শ করে ফোপাতে লাগলেন, আওড়ালেন, বাবা আর কত পাগলামি করবি? আর এখন করেও কি করবি? পাগলামি করিস না। 12টা বছর ধরে করেছিস, এবার তো নিজের দিকে তাকাও ব্রো। তুই আমার একমাত্র কলিজার টুকরা। তোরে কষ্ট দেখলে আমার বুক পুড়ে বাপ। এই বলে আলিনা খান ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। অব্র তার মাকে জড়িয়ে ধরলো। চোখের পানি টলমল করছে তার। কখন জানি বাদ বেঁধে অবাধে গড়িয়ে পড়বে ঠিক বলতে পারছে না তার মা। কেউ না জানলেও অহুর জন্য কত পাগল সেটা জানে তার মা। অব্র যেমন অহুকে সব বিপদ থেকে বাঁচিয়েতেও আলিনা খানও সবার থেকে অব্রকে বাঁচাতো ঢাল হয়ে, কারণ সে জানতো অহুর জন্যই অব্র এগুলো করেছে। অব্র আলিনা খানকে খানিক শান্ত করার জন্য স্বাভাবিক চোখে পানি মুছে দেয়। গলা জমে আসে, বর্ণ আটকে আসে দলা পাকিয়ে গলায়, তবু আওড়ায়, আম্মা আম্মা তুমি কেঁদো না, তাকাও আমার দিকে আম্মা, কিছু হয়নি তো। জবাব আসে ক্ষণে, তুই এরকম করিস কেন বাবা? জানিস না তোর বাবা কতটা রাগী? ওনাকে কেন রাগাস তুই? এসব পাগলামি করে না বাবা। আচ্ছা আম্মা, আর রাগাবো না, তুমি আর কেঁদো না দয়া করে, আমার কষ্ট হচ্ছে আম্মা, কান্না কইরো না তুমি। বলো আমাকে কি চাও তুমি? আমি তাই করব। আমি কি চাবো? তোর ভালোই চাই আমি। তুই তোর বাবার সবচেয়ে আদরে রাখ, মন দিয়ে পড়াশোনা কর, তার মুখ উজ্জ্বল কর, এসব পাগলামি বাদ দে। এটাই তোর কাছে আমার আবদার। তোর বাবার কাছে ভার্সিটি থেকে মেসেজ এসেছে, তোকে জলদি চলে যেতে হবে। তোর ছুটি তারা মঞ্জুর করেনি। তোর বাবা সকালে তোর জন্য প্লেনের টিকিট কেটে রেখেছে। অব্র তার মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়লো। কিছুক্ষণ চুপ থাকে, পরক্ষণে হাত মুষ্টিবদ্ধ করে কিছু একটা ভেবে প্রত্যুত্তর দেয়, ঠিক আছে আম্মা, যাও, তোমাদের আবদার আমি রাখবো। তুমি খুশি হবে তো আম্মা?
এই বলে বুলি শুনে চোখের পানি মুছে নেন। এক গাল হেসে অব্রকে আবার জড়িয়ে নেন আলিনা খান, হাঁক ছুড়েন, আমি অনেক খুশি রে বাপ, এইদিকে আয়। এই বলে আলিনা খান অব্রের কপালে চুমু দেয়। তিনি জানতেন তার ছেলে অবশ্যই তার কথা রাখবে। যা যা তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আয় তাড়াতাড়ি খাবার দিব তোকে। অব্র মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অতঃপর আলিনা খান অব্রের কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। আলিনা খান চলে যাওয়ার পর অব্র পালঙ্ক ছেড়ে উঠে পড়ে। তার মাথা বেশ ভার হয়েছিল। সাইড টেবিলে নিচের ফোনটা তুলে মেসেজ চেক করলো, দেখলো তার ফোনেও মেসেজ এসেছে। অব্র মেসেজটা দেখে একটা জোরপূর্বক পাগলাটে হাসি দিল। কি করবে আর, তাছাড়া তার জীবনটা তো এখন বিদ্রূপে পরিণত হয়ে গিয়েছে। ফোনটা রেখে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দেয় অব্র। ঝর্ণার পানি অব্রের বলিষ্ঠ শরীর স্পর্শ করছে। অব্রর চোখ বন্ধ করে অতীতে ঘটে যাওয়া স্মৃতিগুলো স্মরণ করে হাসল, বোকার মতো সেই হাসি। মধ্য শীতল, নিশীথ, হাসপাতাল, কোহে কোহে নিজের বিষাদময়ী যন্ত্রণা বিলীন করেছে প্রকৃতির নিকট। আবারও কেহ গভীর ঘুমে আচ্ছন্ন। এই যেমন অহু অব্র। অহুর পাশে বসে অব্র হাসপাতালের কক্ষে একদৃষ্টে তাকিয়ে রয়েছে তার কাঠবিলারির দিকে। বুকের ভেতরটা তার দাও দাও করে আগুন জ্বলছে। যদি পারত তার বুক চিরে সেই ব্যথা দেখাতো তার কাঠবিড়ালিকে, তবে আফসোস। অব্র আলতো হাতে অহুর চোয়াল চোরা স্পর্শ করে বুকে চাপা কষ্ট আগলে রেখে ম্লান হাসে। বলি ছুড়ে, ওহো আমি চলে যাচ্ছি রে। কিছু চাইবি তুই আমার কাছে, নাকি এবারও চাইবি না? গতবারের মতো এবারও মিথ্যা প্রতিশ্রুতি দিবি আমাকে যে তুই আর দুষ্টুমি করবি না? আমার এই হাতে হাত রেখে তুই ওয়াদা দিয়েছিলি দুষ্টুমি করবি না, তাহলে তুই কেন শুধু শুধু ওয়াদা ভাঙলি না? হাজারো প্রতিশ্রুতি ভেঙে তুই আমার শেষ করে দিয়েছিস, আমায় ভেঙেছিস, আমার বোনকে ভেঙেছিস, আরো কত কি। অব্র আজ কাঁদছে না, শুধু হাসছে। বুকের ভেতর কষ্টগুলো চেপে রেখেছে। ওর চোয়াল ছেড়ে তার হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল। তুই আমাকে ভুলে গেল, আমি তোকে কোনোদিন ভুলবো না রে আমার কাঠবিড়ালি। আমি তোকে রোজ দেখতে আসবো, যখন তুই ঘুমিয়ে থাকবি তোর কল্পনা হয়ে, বাতাসে বাকরুদ্ধ হয়ে তোকে স্পর্শ করব, রাতের আকাশে চাঁদ হয়ে তোকে রোজ দেখব। যেদিন অমাবস্য হবে সেদিন জোনাকি পোকা হয়ে আমি তোর শহর আলোকিত করব। তোর মুক্ত ঝরা সেই হাসি আমি দূর থেকে দেখব, আর আমি নিজেও হাসবো তোর ওই এলোকেশি চুল স্পর্শ না করতে পারার ক্ষোভে। তাও আমি আসবো, তোকে দেখব। ভালো থাকিস কাঠবিড়ালি। এই বলে অব্র ঘুমন্ত কাঠবিড়ালির কপালে ছোট্ট চুমু এঁকে দেয়। পণ এঁটেছিল অব্র কাঁদবে না, তবে শেষ বলি ব্যক্ত করতে গিয়ে অব্রের চোখ দিয়ে অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ল। চোখ মুখ ঢালে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অহুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বিদায় জানায় তার কাঠবিড়ালিকে। অব্রের বুকের ভেতরে সবকিছু চুরমার হয়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তবুও সেই বিষাদময়ী অনুভূতি প্রকাশ করতে আছে নারাজ অব্র। সকাল 6টায় অব্রের ফ্লাইট। আলিনা খান নিজ হাতে রান্না করেছে সেই ভোর থেকে। ছেলেকে আজ নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। তিনি আজ ভীষণ খুশি অব্র চলে যাবে। তবুও আজমল খান এবং আসমিন খান অপেক্ষা করছে মহলের বাইরে। আশাফ খান হাসপাতালে রয়েছে। আলিনা খান ছেলের পছন্দের খাবার সমূহ রান্না করে প্যাক করে দিয়েছে। অব্র নিজেও তৈরি হয়ে নিয়েছে। তার মুখে হাসি বিদ্যমান, তবে সেই হাসি যে কতটা বিষাদময় যন্ত্রণা ভরা, ঠোঁট জোড়া প্রসারিত হচ্ছে তা কেউ জানে না। অব্র মহলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে। ভোরের আলো তেমন ফোটেনি, বসন্তের বাতাস বয়ে চলেছে। অব্র একদৃষ্টে রাস্তার এক পাশে থাকা শিমুল গাছের দিকে তাকিয়ে রইল। থোকা থোকা ফুল ফুটেছে ভোরের আলোতে, তা যেন লোভনীয় লাগছে। এই ফুল অহু কুড়িয়ে মহলের শীতে বিছিয়ে রাখত। অব্রর মস্তিষ্কে স্মৃতিচারণের কথা মনে পড়ল। পাখপাখালির কিচিরমিচির আওয়াজ কানে ভেসে আসলো। দল বেঁধে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে পাখিরা। অব্র বেরিয়ে গেল চিরচেনা গন্তব্যের উদ্দেশ্যে, সবাইকে বিদায় জানিয়ে। সময়ের চিরন্তর ধারণায় এগিয়ে যায় জীবনের প্রতিটি অধ্যায়। মানুষ তার কর্ম ও গন্তব্যের দিকে ছুটে চলে যায় অবিরাম। দিন ফুরিয়ে আসে রাতের শান্ত ছায়া, আর রাত শেষে জাগে নতুন ভোর। প্রতিটি সূর্যের সাথে শুরু হয় নতুন এক পথ চলা। এভাবে সময় কর্ম আর জীবন অনন্ত যাত্রা চলতে থাকে অবিরত। অব্র বিদেশে যাওয়ায় কেটে গেছে কিছু বছর। এর মধ্যে একবারও দেশে আসেনি সে। অহু বেশ ভালো আছে। অতীতের স্মৃতি মনে করতে না পারলেও বর্তমানের সাথে বেশ মানিয়ে নিয়েছে নিজেকে। সকলের পরিচয় সে জানে, তবে অব্রের পরিচয় ব্যতীত। কেউ কখনো অব্র সম্পর্কে অহুকে কিছু বলেনি। অব্র কখনো অহুর সাথে কথাও বলেনি লন্ডনে এসে। তবে
তবে পরিবারের কাছ থেকে ওর খোঁজ খবর প্রতিদিনই নিত, বিশেষ করে শিফার কাছ থেকে। লন্ডনের শান্ত রাত, চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছে। সময় থেমে দাঁড়িয়ে রয়েছে দুয়ারে। হালকা স্নোফল পড়ছে আকাশ হতে, নরম তুলোর মতো ছুঁয়ে যাচ্ছে পথুরে রাস্তাঘাট। সন্ধ্যাবেলা এক পাশলা বৃষ্টির ছাপ এই ভেজা রেখে গেছে পরিবেশের চারপাশ। এই শুনশান রাত্রির বুক চিরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে অব্র একাকী। পরনে তার ঘন কালো রঙের হুডি। প্রায়শই একা একা রাতে হাঁটে অব্র, কাঁধে ঝুলে থাকে পুরনো ভায়োলিন। মাঝে মধ্যে হঠাৎ থেমে যায় অব্র কোনো নির্জন মোড়ে, খুলে ফেলে ভায়োলিনের কভার। আঙ্গুলের নরম স্পর্শে ঝংকার তুলে সুরে। হঠাৎ অব্রর পকেটে রাখা ফোনটি বেজে ওঠে। ধীর হাতে ফোনের স্ক্রিনে স্পর্শ করে, নিজের চোখের আলোয় পড়ে মা কলিং। অব্র একটু থমকে তৎক্ষণাৎ রিসিভ করে সালাম জানায়, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি মা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? অব্র গ্রহিণে টেনে রাখা আওড়ালো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কি করছেন? একটু আগেও না কথা হলো, আবার কল দিলেন যে? ওই তেমন কিছু না, বলতে ভুলে গেছি, ওহুর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দিয়েছে, ওহু গোল্ডেন এ প্লাস পেয়েছে। হঠাৎ ওহুর কথা শুনতে অব্রর বুক পিঞ্জর ঘূর্ণিঝড় হানা দিল। এমন সময় ওহুর প্রসঙ্গ, তাও আলিনা খানের থেকে শুনবে, অব্রর ভাবনার বাহিরে ছিল। অব্র থমকে দাঁড়িয়ে রইল। ঘোরঘাটাতে বেশ খানিকক্ষণ সময় বাদে, কিরে অব্র, কথা বলছিস না যে? অব্র কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। হ্যাঁ আম্মু, শুনছি। ভালো হয়েছে, খুশি হলাম। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো, এ বলে অব্র ফোন রেখে দেয়। একটা দীর্ঘশ্বাস টেনে নেয় গহীনে। বেশ কিছু সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। অতঃপর কিছু একটা আনমনে ভেবে রাস্তার পাশের বেঞ্চে বসে অব্র কাঁধে ঝুলতে থাকা ব্যাগ থেকে ভায়োলিন বের করে। কয়েকবার ভায়োলিন বাজিয়ে একটা সুর তোলে নিজের গলায় বিশুদ্ধময় কণ্ঠে। একা দিন, ফাঁকা রাত, নিভে যায় আলো, তুই নেই, কেউ নেই, লাগে না ভালো। গান শেষে একটা ম্লান হাসি দিয়ে আকাশের দিকে তাকালো অব্র। মনের অভিযোগগুলো চাঁদে প্রেরণ করলো। তা অব্র সবসময় কেউ নেই অভিযোগ শোনা যায় তো শোনার মতোই। অব্র যখন উৎকণ্ঠা বিভোর, হঠাৎ তার পাশে থাকা ফোনটি পুনরায় বেজে ওঠে। অব্র ফোনটা তুলে দেখে মেসেজ, ইংরেজিতে, আমার 30 জন মেয়ে চাই বস। মেসেজটা দেখে অব্র মুচকি হাসে। পুনরায় আঁখি যুগল বুঝে অতীতে ফিরে আসে সে। অব্রর কখনোই তেমন প্রিয় বন্ধু ছিল না। সে সব সময় ওহুর চিন্তায় বিভোর থাকতো। স্কুলে যখন পড়তো, সুযোগ পেলে ওহুর কাছে ছুটে আসতো। বন্ধুতে তেমন সাড়া দিত না। মহলে ফিরে কখনো মহল থেকে বাইরে বের হতো না। সবসময় ওহুর সাথে মেতে উঠতো। আজ সেই ওহুরই ধোকা দিয়েছে তাকে। ভুলে গেছে অতীতের সোনালী স্মৃতি। লন্ডনে এসে অব্র একা হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায় পুরো। ডিপ্রেশন থেকে বের হতে ডিসিশন নেয়, কিছু একটা করতে হবে। অব্র ড্রিঙ্কস করতে শুরু করে, বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। জুয়া, মদ, পান, রেস, এগুলো অব্রর কাছে যেন নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, যার মাঝে অব্র নিজেকে ভুলিয়ে রাখত ওহুর স্মৃতিকে। আর সেই অনৈতিক কাজে যোগ দেয় অব্রর পার্টনার ডেভিড ছিল একজন ড্রাগ সেলার। সে ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে ড্রাগ বিক্রি করত, যেটা অব্র পরবর্তীতে জানতে পারে। অব্র ডেভিডের কাছ থেকে ড্রাগ নিত, ডেভিড অব্রকে সঙ্গ দিত, যার দরুন অব্রকে অ্যাপার্টমেন্টে বিভিন্ন অসাধু লোকের আনাগোনা ছিল। ডেভিড অব্রকে সাথে নিয়ে বিভিন্ন মাফিয়াদের সাথে চলাফেরা করতে যেত। ডেভিড জানতো অব্র ডিপ্রেশনে ছিল, তাই অব্রকে কাবু করতে ডেভিডের বেগ পেতে হয়নি। তবে অব্রের মতো এত টাকা পয়সা ছিল না ডেভিডের, তাই ডেভিড অব্রকে ডেভিডের সাথে যুক্ত হওয়ার সম্পর্কে পরামর্শ দেয়। প্রথমত অব্র না করলেও ধীরে ধীরে অব্র অন্ধকার জগতের ভেতরে ডুবে যায়। সময়ের সাথে সাথে অব্র হয়ে ওঠে মাফিয়া সদস্য। অন্ধকার জগতে অব্রকে সবাই এক নামে চেনে, এ। লন্ডনের অন্ধকার দুনিয়ার শীর্ষ মাফিয়া ডবল এ সময়ের সাথে সাথে কালো দুনিয়ায় নিজেকে অবস্থান করে ফেলেছে। তবে এই পর্যায়ে আসতে অব্রকে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে। সেই জগতে পরিচিত হয় জিসার সাথে অব্রের। ডেভিডের পরিচয় করিয়ে দেয় জিসার সাথে অব্রকে। প্রথম দেখাতেই জিসা অব্রের প্রেমে পড়ে গিয়েছিল। তবে অব্র কোনোদিনও জিসাকে পাত্তা দেয়নি। অব্র জানতো জিসা তাকে পছন্দ করে, তবে কোনোদিনও জিসার জন্য অব্রের মনে কোনো প্রকার জায়গা তৈরি হয়নি, না কোনোদিনও হবে। নারী শিশু পাচারকারী, অপহরণ, মাদক চোরাচালানি,
জালিয়াতি, খুনসহ সব ধরনের কিছুর সাথে যুক্ত আছে অব্র মাফিয়া গোষ্ঠী। সে নিজে সবকিছু তদারকি করে মাফিয়া লিডার ডাবল এ হিসেবে। অব্র যখন গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বাংলাদেশে এসেছিল, তারপরে দিন রাতে অব্রর ফোনে যে মেসেজ এসেছিল সেটা ডেবিটারি মেসেজ ছিল। অব্রকে সঙ্গী নিয়ে দুবাইয়ের শেখ আলিউদ্দিন বিন জাফর, তবে আটক করেছিল দুবাইয়ের পুলিশ। তাকে ফেরাতে অব্রকে বেরিয়ে যেতে হয়েছিল সেই দিন রাতে। অব্র কাজ শেষে দেশে ফিরে চলে আসার জন্য মন স্থির করলেও আজমল খানের কথায় অব্রকে বেঁধে বসেছিল, যার দরুন 9 মাস পরে নিজের মহলে ফিরে এসেছে অব্র। পাপিষ্ট অব্রর পরিচয়ের দরুন একদিকে ওহুরকে উদ্দেশ্য করে বলেছিল, আমার আসল পরিচয় তুই যেদিন জানতে পারবি ওহু, সেদিন তোর মস্তিষ্ক তোকে ধোঁকা দিবে। এটাই হলো অব্রের আসল পরিচয়। তবে অব্র চায় না তার এই রূপ সম্পর্কে কেউ জানুক। অব্রের অনুপস্থিতিতে ডেভিড সকল কুকর্ম জারি করে চন্দ্রবালার জন্য। তার পাপের রাজত্বের এই পাপিষ্ট পুরুষ অব্র, কাঠবিড়ালির পাপিষ্ট পুরুষ। কাঠবিড়ালির স্মৃতির দায়েই আজ সে পাপিষ্ট। পাপ তার মস্তিষ্ককে গ্রাস করে ফেলেছে। বর্তমান অব্র হাসপাতালে থেকে মহলে ফিরেছে বেশ কিছুদিন হয়ে গেছে। অব্রের শরীরটা মোটামুটি এখন অনেকটাই ভালো। অ্যাক্সিডেন্টের পর থেকে আলিনা খানের কঠোরভাবে নিষেধ করেছে অব্রকে বেপরোয়াভাবে গাড়ি চালাতে। ওই দিন রাতে যখন ওহু অব্রের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, আকস্মিক চুম্বনের ফলে ওহু খেয়ে হারিয়ে ফেলেছে নিজেকে। অব্রকে মনে মনে 1000টা বকা দিয়েছিল ওহু, পুরো গোষ্ঠী ধুয়ে দিয়েছে 1000 বার, এবং মনে মনে সংকল্প করেছিল যে আর যাবে না অব্র ভাইয়ের সামনে। কিন্তু তার হয়কো। অব্র দোতলা থেকে চিল্লিয়ে উঠল আলিনা খানকে উদ্দেশ্য করে, আম্মাহুকে বলো তো একটা মালাই চা বানিয়ে দিতে, নিয়ে আসতে আমার জন্য। আলিনা খান হতবিম্ব কণ্ঠে প্রত্যুত্তর দিল, অব্র তুই চা কবে থেকে খাস? তবে সে কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না অব্র, আর দাঁড়িয়ে রইল না দোতলায়। আলিনা খান ওহুকে ডাকতে লাগলো, ওহু ওহু কইরে একটু দিকায়। ওহু মহলের বাহিরে বারান্দায় নিহার সাথে আলিনা খানের ডাক পেতেই ভৌদর ওহু রন্ধনশালায় পৌঁছে। এসেছিস তুই, এদিকায়। একটা মালাই চা বানিয়ে নিয়ে যেতি অব্রের কাছে। অব্রের নাম শুনে ওহু মুখ চেপে ধরে। অব্র রুমে যেতে হবে আবার, একথা ভাবতে ওহুর আত্মা কেঁপে ওঠে। ওহুদের দাঁড়িয়ে ভাবছে, কিরে ভাবছিস কি তুই? আলিনা খানরাও শুনে ওহু ভেবাচাকা খেয়ে ম্লান হাসে। কাকি যান, দিদি দিচ্ছি বানিয়ে। ওহু ধীর পায়ে হেঁটে এগিয়ে যায় সামনে। বারংবার ঢোক গিলছে সে এক অজানা ভয়ে। চুলায় দুধ গরম করে উতলে পড়ছে, তা সে হুঁশ নেই। আকস্মিক আলিনা খানের হুঙ্কার ঘটে ওহুর কানে, কি করছিস? চুলা অফ করো ওহু। ওহু হকচকিয়ে আমরায়, কাকি মা করছি। তড়িঘড়ি করে চুলা বন্ধ করে ওহুর হাতে গরম দুধ ছিটকে আসে। মুহূর্তেই ওহু হাত চেপে ধরে ওড়না দিয়ে উজ্জ্বল ত্বকে জ্বলে ঝলসে গেছে পলকে। সাদা চামড়া লাল হয়ে উঠেছে, ভীষণ জ্বালাপোড়া করতেও শুরু করেছে। তবে ওহু সেই যন্ত্রণা লুকিয়ে আলিনা খানের সন্নিকটে গেল। আলিনা খান জানতে পারেননি ওহুর হাতে গরম দুধ ছিটকে পড়েছে। তিনি সবজি কাটতে ব্যস্ত। অন্য পাশে ওহু তার যন্ত্রণায় উন্মোচনে ব্যর্থ নিকট সবার থেকে। হয়তো বললে কয়েকটা বকা দিবে উল্টো, তবে আলিনা খান ওহুকে কখনো বকাঝকা করে না। তবুও কেন জানি ওই দিনকার ব্যবহারটা ওহুর মনে চেপে বসেছে, যার দরুন আজ খোলসা করতে পারছে না সে। আদৌ নিজেকে অপরাধ হিসেবে চিহ্নিত করে ওহু আর অব্রের জন্য। ওহুর জন্যই অব্রের দুর্ঘটনা ঘটেছে। উঠে দাঁড়িয়ে আলিনা খান কিছু একটা দৃষ্টি যন্ত্রণায় চেপে কাঁপাকাঁপি করতে শুরু করেছে। ভীষণ জ্বালা করছে হাত। হয়তো কান্না আসবে এক্ষুনি, চোখ ফেটে বেরিয়ে আসতে চাইবে। কোন জায়গায় ছিটকে লেগেছে সেটাও দেখতে পারছে না। এক্ষুনি বরফ দেওয়া অতীব প্রয়োজন, কিন্তু এখান থেকে দেওয়া চলবে না। চা বানিয়ে নিয়ে যেতে হবে অব্র ভাইয়ের জন্য। হাত চেপে দাঁড়িয়ে আছে অবলার মতো ওহু। হঠাৎ আলিনা খান পেছন ফিরে তাকালেন, দেখলেন ওহু তার দিকে তাকিয়ে আছে। তিনি ভুরুচোরা নাচালেন, ঠোঁট জোড়া কিশ্চিত প্রসারিত করে মুচকে এসে উঠলেন। সবজি কাটা রেখে ওহু সন্নিতে গুটি পায়ে দাঁড়িয়ে এগিয়ে আসলো। ওহু আলিনা খানকে এগোতে দেখে ঢোক গিল। বারবার চোখের পলক ফেললো ওহুর। আলিনা খান এগিয়ে এসে আলতো হাতে ওহুর গাল ছুঁয়ে দিল। অতঃপর ম্লান হেসে সহসা বুলি ছুঁলেন, কি হয়েছে ওহুমা?
ওহু কোনো প্রত্যুত্তর দেয় না। আলিনা খানের চোখে চেয়ে একটি নির্দিষ্ট দৃষ্টিতে অপরাধী নেয় নিজের দিকে তাকিয়ে রইল মুখ গোমরা করে। আমার সাথে রাগ করেছিস না? ওই দিন হসপিটালে বকা দিয়েছিলাম বলে? ওহু রাখি যুগল তুলে তাকায়। হাতে পোড়া যন্ত্রণা ভুলে আলিনা খানের কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আলিনা খান ওহুর পিঠে হাত রেখে সংলাপ বনে, আমার ভেতরে বইতে চলা ওই দিনের পরিস্থিতি তুই যদি বুঝতি তাহলে আমার ওপর অভিমান করতি না মা। সেদিন নিজে মা হবি, সেদিন বুঝবি সন্তানের ব্যথা কি। মা হলে এই কথাগুলো বুঝতি। মা হবার এই কথা শুনেই ওহু লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। আলিনা খান ওহুর মুখ লুকানো দেখে নাক টেনে পুনরায় বলে, যা যা বেশি দেরি করিস না, অব্রের জন্য মালাই চা বানিয়ে নিয়ে যা। সে কখন বলেছে? নয়তো পুরো মহল মাথায় তুলবে। আচ্ছা কিন্তু কাকি যান, অব্র ভাই তো চা খায় না, কফি খায়, তাহলে হঠাৎ মালাই চা খাওয়ার অজুহাত কেন? আমিও তো একই কথা ভাবছি। তাদের বাপ ছেলের কত কি ইচ্ছা করে, কত অবজাত জোটাতে হয় রে, কি বলবো। ও পোড়া হাত নিয়ে অব্রের জন্য চা বানাতে শুরু করলো। ডান হাত পোড়াচ্ছে তবু যন্ত্রণা সহ্য করে শ্যামপুরুষের জন্য চা বানাচ্ছে চন্দ্রবালা। চা নিয়ে ধীর পায়ে এগিয়ে অব্রের রুমের দিকে গেল ওহু। যথাসম্ভব হাতটা ঢেকে রাখার চেষ্টা করলো কারো নজরে যেন না পড়ে, বিশেষ করে অব্র ভাইয়ের নজরে তো একদমই না। সেদিন রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে ওহু অব্রের সাথে কথা বলেনি। অব্রকে দেখলে দৌড়ে পালিয়েছে। পোড়ার যন্ত্রণায় হাত কাঁপছে তার। বাম হাতে চায়ের পেয়ালা নিয়েছে। চা পৌঁছে দিয়ে সোজা নিজের রুমে চলে আসে ওহু। নিহাকে বলে বরফ আনতে রন্ধনশালা থেকে, অথবা হাতে লাগাবে বলে চিন্তা করলো। সেই ভাবনা ভাবতে ভাবতে পোড়া হাতে দরজা ঠেলে অব্র শয়নকক্ষের ভেতরে ঢুকলো ওহু। ওহু পুরো শরীর কাঁপছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে টেবিলের ওপর চায়ের পেয়ালাটা রাখলো। ওহুর দৃষ্টি পড়ল সরু কোণে বসে থাকা সুগন্ধি অবয়কের ওপর। অব্রকে দেখে ওহুর পুনরায় কাঁপাকাঁপি শুরু করে দিল। অব্র পালঙ্কে উঠে বসে পা দোলাচ্ছে আর ফোন ঘাটছে। পরনে কালো রঙের হাফ হাতার গেঞ্জি এবং ট্রাউজার, যার দরুন পেশিবহুল হাতজোড়া বাহু বেরিয়ে রয়েছে। অব্র ওহুর চোখাচোখি হতেই ওহু ধপ করে চোখ নামিয়ে নিল। মুহূর্তে কয়েকবার ঢোক গিলে ফেললো পরপর। অব্রের বাম নীলের স্পন্দন তীব্র থেকে তীব্র হলো, সেটাও হুটের পাচ্ছে। কেটে পড়া ওর উদ্দেশ্যে পেছনে ঘুরতে অব্র ঝাঁঝালো কণ্ঠে শুধালো, আমি কি বাঘ নাকি ভাল্লুক? আমাকে দেখলে তুই পালাই পালাই করিস কেন? কাল যে এত করে ডাকলাম শুনলি না কেন? হ্যাঁ? অব্রের হুঙ্কার শুনে অটোমেটিক ওহুর পা দাঁড়িয়ে যায়। চলন্ত অবস্থায় থেকে কাচুমাচু করে আমতা আমতা করে অব্রের প্রশ্নের প্রত্যুত্তর দেয়, ভাইয়া তেমন কিছু না। আচ্ছা ঠিক মানলাম তেমন কিছু না, তো চা যে বানিয়ে নিয়ে আসলি আমার জন্য, কিন্তু আমাকে না দিয়ে ওইখানে চা রেখে দিলি কেন? চা ঠান্ডা হলে কি তোর নানি এসে খাবে নাকি ওইখান থেকে? আমি দিচ্ছি এক্ষুনি চা। ওই দিন রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা জেরা করছে, দুজনে এড়িয়ে যায়। ওহু তো কোনোদিন জিজ্ঞেস করবে না, লজ্জায় মরেই যাবে কথা বলতে গেলে। আর অব্র তো আরো আগে করবে না। ওহু টেবিলের ওপর থেকে চায়ের পেয়ালা নিয়ে এগিয়ে যায় অব্রের নিকটে। অব্র সাইড টেবিলের ওপর ফোনটা রেখে ওহুর কাছ থেকে চায়ের কাপ তুলে নেয় পেয়ালা হাতে। ওহু নিজে একটা ভুলে যায় তাড়াতাড়ি, কিন্তু অব্রের নজর ওহুর ডান হাতের ওপর পড়তে ভুল হয় না। ওহুর হাতের সাদা চামড়া রক্তিম বর্ণ দেখে অব্রের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। চায়ের কাপ রেখে খপ করে ওহুর হাত ধরে ফেলে মুহূর্তে। ওহু আতকে ওঠে আকস্মিক। হুঁশে ফিরে অঘটন ঘটে গেছে, অব্র দেখে ফেলেছে। এবার কি হবে? ওহুর হাত থেকে বেশি রক্তিম আকার ধারণ করেছে অব্রের চোখ। রাগে ফস করছে, তাতে দাঁত চেপে হুঙ্কার দিল, কিভাবে পুড়েছে সেটা এখানে। অব্র রাগান্বিত কণ্ঠ শুনে পিপাসা পেয়ে গেল ওহুর। বাঁচার কোনো পথ রইল না আর। অব্রের প্রশ্নের প্রত্যুত্তর থেমকে থেমকে বলে দিল মিথ্যা উক্তিতে। কাল হালকা তাপ লেগেছিল তাই লাল হয়ে গেছে। তবে অব্রের জবাব বিশ্বাস হলো না, তাই ওহুর তালুর ওপর পৃষ্ঠে আঙ্গুল দিয়ে নিজের হালকা ছুল। উষ্ণ প্রদাহ বাড়তে থাকলো। উষ্ণ প্রদাহ ছড়তে থাকলো পোড়া স্থান হতে। ওহু পোড়ার যন্ত্রণায় কুকড়ে উঠল মুখ চেপে। অব্রেরও বুঝতে বাকি রইল না। ওহু চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ওহু অব্রের দিকে তাকিয়ে দেখলো অব্রের চোখ দিয়ে শিরা উপশিরা রক্ত রান হয়ে টকবক করছে। ওহু সাথে সাথেই মাথা নত করে ফেলল। তবে
যন্ত্রণা আর চেপে রাখতে পারলো না। মুহূর্তেই পোড়ার যন্ত্রণায় সশব্দে ফুপিয়ে কেঁদে উঠল। ওর কান্না দেখে অব্রের বুক পিঞ্জর অনিচ্ছা সত্ত্বেও কাতর হয়ে গেল। তীব্র ব্যথায় রক্তিম চোখ শীতল হয়ে আসলো নিমিষেই। চন্দ্রবালার কন্তিত নয়ন দেখে অতীতের কাহিনীর মতো পুনরায় না বকে ওকে পালঙ্কের ওপর বসাতে শীতল কণ্ঠে অব্র ওর চোখ মুছে ডলে পালঙ্কের ওপর উঠে বসতে বলল। অব্র বেরিয়ে গেল রন্ধনশালার উদ্দেশ্যে বরফ আনার জন্য। সাথে নিয়ে আসলো প্রাথমিক চিকিৎসার বক্স। ওহু এখনো হাত চেপে ধরে ফোপাচ্ছে। অব্র ফ্লোরে হাঁটু গেড়ে বসে ওহুর হাতে নিজের আয়ত্তে নিল। বরফ দিয়ে ঘষে দিল লাল হয়ে যাওয়া স্থানটুকু। বরফ পানিতে গলে ওহুর হাত বেয়ে ট্রাউজারে পড়ছে। অব্র সেদিকে খেয়াল নেই। ওহু চুপচাপ পালঙ্কে বসে। অব্রের কোনো কথা বলছে না। চুপচাপ ওহু সুশ্রুষা করছে। বরফ ঘষে টিস্যু দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। ওহু চুপ করে পালঙ্ক থেকে নেমে চলে গেল অব্রের রুম থেকে। অব্র এবার কিছু বলল না। ওহু চলে যাওয়ার পরে অব্র পূর্বের মতো ফ্লোরে হাঁটু গেড়ে বসে থমকে চোখ বুজে। গতবারের মতো যখন বখাটে ছেলেগুলোর হাত থেকে বাঁচানোর জন্য বৃষ্টি স্নান সন্ধ্যায় পিছলে রাস্তায় পড়ে গিয়েছিল ওহু, ওই দিনও ওহু সুশ্রুষা করেছিল। ওই দিনও অব্র কোনো কথা বলেনি ওহুর সাথে। আজও নয়, প্রতিবারের মতো এখন অবধি ওহুর সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে অতীতের কথা শুনলেও এখন তার কিছু বলে না। চুপ থাকে অব্র। মনের কথাগুলো মস্তিষ্কে জমা করে রাখে পরদিন। ওহু সহ সবাই বিকালে অন্দরমহলে বসে আছে। ঠিক তখনই ওহু খেয়াল করলো অব্রমহলে সিঁড়ি বেয়ে নিচে নামছে। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, হাতে বাইকের গ্লাভস আর চাবি, মুখমণ্ডল হেলমেটে ঢাকা চত্বর। অব্রের এই অবস্থা দেখে ভুরু কুঁচকালো সে। মাত্র তো 1 সপ্তাহ হলো হসপিটাল থেকে ফিরেছে। এখন পুরোপুরি সুস্থ হতে পারেনি আর বাইক চালানোর জন্য এখনই তৈরি হয়ে গেছে। কিন্তু অব্রকে যে প্রশ্ন করার জন্য আপাতত কেউ এখানে নেই। সবাই হাঁ করে বিষময় দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্দরমহলে বসা সবার সামনে কি অ্যাটিটিউড নিয়ে হেঁটে চলে গেল। কেউ কিছু বলল না। ওহু ভুরু নাচিয়ে ঠোঁট উল্টালো। অব্র চলে যাওয়ার পরে বাহির থেকে আজমল খান, আলিনা খান আসলো। তারা অন্দরমহলে বিকালে আড্ডায় যোগ দিল। হঠাৎ সবার আড্ডার মাঝে পেছন থেকে অচেনা কণ্ঠস্বর সালাম শোনা গেল। সবাই পিছন ফিরে তাকায় প্রশ্নসূচক দৃষ্টিতে। লম্বায় 6 ফুট, বলিষ্ঠের অধিকারী, 18 কিংবা 29 বছরের একজন পুরুষ। মুখে গম্ভীর্যের ছাপ স্পষ্ট, চুলগুলো ছোট ছোট সাইজ করা, ক্লিন শেভ দেওয়া পুরুষ, মুখে দাড়ি নেই। সুদর্শন একজন পুরুষ। অনেকেই তার প্রতিশ্রুতি দেখে চিনতে পারলো অন্দরমহলে বসে থাকা, আবার কেউ চিনতে পারলো না। তবে ওহু অবয়বটির দিকে বিস্ময় চাহনিতে তাকিয়ে থাকলো। লোকটিকে দেখে যেন আকাশ থেকে পড়লো। অতঃপর অপর প্রান্তের লোকটির ওহুর দিকে অতি বিস্ময় সহিত ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সে লোকটিকে যেন ওহু এখন থেকে হজম করতে পারলো না। লোকটি আর কেউ নয়, স্বয়ং ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর তন্ময় তুষার।